আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। কেবল ইসরায়েল নয়, সারা বিশ্ববাসীর নজর এখন অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরের দিকে। হামাসের সর্বশেষ ঘাঁটি রাফা দখল করতে পারলেই ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান যুদ্ধে নিজের বিজয় ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষক ও পর্যবেক্ষকরা। কারণ গাজা উপত্যকায় গত ৭ মাসের যুদ্ধে কয়েকটি আরব দেশ ও মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা নিয়েও হামাসের তেমন কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েলি বাহিনী। সঙ্গত কারণেই গাজা যুদ্ধে বিজয়ের মালা নয়, বরং পরাজয়ের গ্লানি নিয়েই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মিডল ইস্ট আইয়ের প্রধান সম্পাদক ডেভিড হার্স্টের বিশ্লেষণের ভিত্তিতে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। গাজা উপত্যকার শাসক দলের অবস্থান থেকে হামাসকে ছিটকে ফেলতে এর আগে দুবার সমন্বিত উদ্যোগ নিয়েছিল দুটি মহল। এই দুই হুমকি মোকাবেলায় হামাসও প্রস্তুতি নিয়েছিল, ফলে চরমভাবে ব্যর্থ হয়েছিল দুটি ষড়যন্ত্রই। ফলে গাজায় হামাসের কর্তৃত্বকে একটুও খর্ব করতে পারেনি কেউই। হামাসের বিরুদ্ধে এই দুটি পদক্ষেপের একটি নেওয়া হয়েছিল গত জানুয়ারি মাসে ইসরায়েলের পক্ষ থেকে। ইহুদিবাদী এই দেশটি গাজা উপত্যকার উপজাতীয় গোত্রগুলো নিয়ন্ত্রিত এলাকাগুলোকে বিভক্ত করে সেসব এলাকার বেসামরিক প্রশাসনের শাসনভার সংশ্লিষ্ট গোত্রের নেতাদের হাতে দেওয়ার উদ্যোগ নেয়। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি গোত্রের প্রধানের সাথে আলাদাভাবে ইসরায়েলের যোগাযোগ রাখার ক্ষমতা দেয়া হয়। ইসরায়েলের এই পরিকল্পনা চূড়ান্ত অনুমোদনের জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে পাঠানোর অনেক আগেই গাজার গোত্রপতিরা ইসরায়েলের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। একই সাথে তারা হামাসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেন। পরে সুপ্রিম অথরিটি ফর প্যালেস্টাইনিয়ান ট্রাইবসের কমিশনার জেনারেল আকিফ আল মাসরি এক বিবৃতিতে বলেন, দখলদার রাষ্ট্রটি গাজায় তাদের ব্যর্থতা ঢাকার ও ফিলিস্তিনি সমাজে দ্বিধা, দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করেছিল। হামাসের বিরুদ্ধে দ্বিতীয় উদ্যোগটি ছিল আরও মারাত্মক। এই পরিকল্পনাটি তৈরি করেছিল জর্ডান, সৌদি আরব ও মিশর। বাস্তবায়নে ভূমিকা রাখেন অধিকৃত পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিড এই মাজেদ ফারাজকেই চলমান যুদ্ধে হামাসকে পরাস্ত করার পর গাজা উপত্যকার নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিতে চেয়েছেন। তবে ৩টি আরব দেশের এই পরিকল্পনার সাথে যুক্ত হয়নি সংযুক্ত আরব আমিরাত। তাদের ছিল ভিন্ন পরিকল্পনা। এই দেশটি হামাস পরবর্তী গাজার শাসক হিসেবে তাদের পছন্দের ব্যক্তি ফাতাহ আন্দোলনের নির্বাসিত নেতা মোহাম্মদ দাহলানকে সমর্থন দিয়েছে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা উপত্যকা থেকে হামাসকে নিশ্চিহ্ন করতে কিভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে তার বিশদ বিবরণ তুলে ধরেছে মিডল ইস্ট আই। গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার অংশ হিসেবে মিশর সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ সামগ্রীবাহী যেসব গাড়ি যায় সেগুলো নিরাপত্তার দায়িত্বে রাখা হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দা বিভাগের লোকজনকে। তারা উত্তর গাজায় অবস্থিত আল শিফা হাসপাতাল পর্যন্ত এই এলাকায় হামাসের অবস্থান সম্পর্কিত যাবতীয় তথ্য ইসরায়েলি বাহিনীর কাছে সরবরাহ করে। এরপরই ইসরায়েলি বাহিনী আল শিফা হাসপাতাল ঘেরাও করে সেখানে বহু ফিলিস্তিনিকে হত্যা করে। এছাড়াও ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত এই গোয়েন্দাদের একটি বড় অংশ ত্রাণ বিতরণের নামে দক্ষিণ গাজার রাফা শহরে গিয়ে সেখানকার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট ভবনে তাদের কার্যক্রম পরিচালনার সদর দপ্তর স্থাপনের চেষ্টা করে। আল জাজিরার একটি সূত্রের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলেছে, রাফার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ভবনে ত্রাণ পৌঁছে দেওয়ার নামে মিশরের রাফা ক্রসিং থেকে পিএলের গোয়েন্দারা প্রতি গ্রুপে 4 জন করে মোট 40 জন 10টি ট্রাকে উঠে রাফা শহরে পৌঁছায়।
কিন্তু সেখানে যাওয়ার পর ক্ষুধার্ত ফিলিস্তিনিরা ত্রাণবাহী ট্রাক ঘিরে ফেললে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দারা তাদের অস্ত্র বের করে ফেললে হামাস যোদ্ধারা তাদেরকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া যায়। তাদের দেয়া তথ্যে জানা যায় জর্ডানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে। এভাবেই হামাসের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হয়ে যায়। চতুর্মুখী ষড়যন্ত্রের এসব ঘটনা থেকে হামাসের মনোবল কমেনি, বরং আরও বেড়ে গেছে। তাদের মনে এই দৃঢ় প্রত্যয় জন্মেছে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করে গাজা উপত্যকায় নিজেদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার সামর্থ্য তাদের আছে। এমনকি রাফাতে ইসরায়েলের স্থল অভিযানও তাদেরকে নির্মূল করতে পারবে না। এ সম্পর্কে খ্যাতিমান সাংবাদিক ও মিডল ইস্ট আইয়ের সহ প্রতিষ্ঠাতা ডেভিড হার্স্ট জানান, একটি বিশ্বস্ত সূত্র তাকে জানিয়েছেন এসব ঘটনা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামাসের প্রতিরোধের মনোবল বেড়েছে বহুগুণ। সূত্রটি তাকে আরও জানিয়েছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে ইসরায়েল হামাসের আশ্রয়স্থলগুলো গুঁড়িয়ে দিয়ে তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করতে চেয়েছিল, কিন্তু তা কখনোই সম্ভব হবে না। গাজার ধ্বংসযজ্ঞেই দুধারী তলোয়ার হয়ে উঠেছে, যা হামাস নয় বরং ইসরায়েলের কাছেই অপ্রত্যাশিত এক বিপদ হিসেবে ফিরে এসেছে। বর্তমানে ফিলিস্তিনিদের মধ্যে হামাসের জনপ্রিয়তা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। অন্যদিকে গাজা যুদ্ধের তাপ গিয়ে লাগছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গায়েও। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী যে প্রবল বিক্ষোভ চলছে তা বাইডেনের আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের সম্ভাবনাকে দূরবর্তী করে তুলেছে। ফলে বিষয়টি চিন্তার ভাঁজ ফেলেছে বাইডেনের কপালে। তিনি যুদ্ধ চালিয়ে যেতে অনড় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছেন দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য। অন্যদিকে এই পরিস্থিতি যুদ্ধবিরতি আলোচনায় শক্ত অবস্থান নিতে উদ্বুদ্ধ করছে হামাসকে। ইসরায়েলি সেনারা এর আগে খান ইউনিসে যা করেছে তা যদি রাফাতে করে তাহলে মাটির সঙ্গে সম্পূর্ণ মিশে যাবে এই শহরটি। ইসরায়েল এর আগে দাবি করেছিল খান ইউনিস হামাসের সদর দপ্তর। টানা 4 মাসের বেশি সময় ধরে এই শহরটিতে নির্বিচার বোমা হামলার পর শহরটি সম্পূর্ণ ধ্বংস করা ছাড়া এখানে হামাসের শক্তিশালী ঘাঁটি থাকার কোনো প্রমাণই তারা পায়নি। শেষ পর্যন্ত খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। রাফাতেও একই পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরায়েল, কিন্তু সেখানে হামাসের হাতে থাকা ইসরায়েলি নাগরিকদের জীবিত বা তাদের কারো লাশ এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি সেনারা। পারেনি হামাসের কোনো শীর্ষ নেতাকে আটক অথবা হত্যা করতেও। এখন স্থল অভিযানে পুরো শহরটি ধ্বংসস্তূপে পরিণত করলেও তা পারবে না বলে মনে করে বিশ্লেষকরা। ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সিনিয়র কর্মকর্তা মেজর জেনারেল আইজাক বারিক বলেছেন, রাফাতে আমাদের স্থল অভিযান চালানোর অর্থই হচ্ছে বিশ্বের সব দেশের সাথে ইসরায়েলের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা, কারণ সব দেশই রাফা অভিযানের বিরোধিতা করছে। এছাড়া যেসব আরব দেশের সাথে আমাদের শান্তি চুক্তি আছে তাদের সাথেও ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন শুরু হবে। ইসরায়েলি সেনা কর্মকর্তা মেজর জেনারেল আইজাক বারিক বলেন, নেতানিয়াহু ভালো করে জানেন রাফা অভিযান থেকে কিছুই অর্জিত হবে না, বরং এই অভিযানের কারণে বহুমুখী সমস্যা আরও বাড়বে অনেক গুণ। রাফা দখল করার পর এক সময় অবশ্যই শহরটি ছেড়ে চলে আসতে হবে, কিন্তু এর পরবর্তী ধাপগুলো হবে ইসরায়েলের জন্য অত্যন্ত বিব্রতকর। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ইসরায়েল। এমনকি অস্ত্র নিষেধাজ্ঞাও আরোপ করা হবে, যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তিনি আরও বলেন, রাফা অভিযানে কোনো জিম্মিকে তো উদ্ধার করা যাবেই না, বরং ইসরায়েলের সেনারাই হামাসের পাল্টা হামলায় হতাহত হবে। নেতানিয়াহু 7 অক্টোবর গাজায় হামলা শুরু করার পর থেকে বারবার বলে আসছেন, হামাসকে ধ্বংস ও সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। কিন্তু গত 7 মাসেও হামাসের বিরুদ্ধে বিজয় অর্জনের ধারের কাছেও যেতে পারেননি নেতানিয়াহু।
এখন রাফা হচ্ছে তার যুদ্ধ চালিয়ে যাওয়ার সর্বশেষ হাতিয়ার। রাফাতে স্থল অভিযান শেষ হওয়ার পর নেতানিয়াহু হামাসকে নির্মূল করার এই যুদ্ধে কিভাবে বিজয় অর্জনের ঘোষণা দেন সেটাই এখন দেখার বিষয়। কারণ পরাজয়ের গ্লানি ইতিমধ্যেই তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।